ভারত বনাম বাংলাদেশ, কি দেখলাম এটা? ভারতের এরকম পারফরমেন্স দেখে ফোনটা কি ছুঁড়ে ফেলে দেবো, নাকি বাংলাদেশের এরকম গোলের পর গোল মিস দেখে একটু আনন্দই প্রকাশ করবো যে অ্যাটলিস্ট ভারত ম্যাচটা তো হারেনি? কোনটা করবো বলুন? দুটো দল সম্পর্কে আমি সংক্ষেপে একটা করে লাইন বলতে চাই। ভারতের জন্য যেটা বলতে হবে, এই ভারতীয় দল ফুটবলটাকে সিরিয়াসলি নেয় না, এবং সিরিয়াসলি নেওয়ার জন্য যে মোটিভেশনটা দেওয়া দরকার সেই মোটিভেশনটাও কেউ সিরিয়াসলি দেয় না। এই কারণে ভারতের ফুটবলের এই অবস্থা। আর বাংলাদেশের জন্য যেটা বলতে হয় সেটা হলো, একা হামজা চৌধুরী এই বাংলাদেশ দলকে ম্যাচ জেতাতে পারবেন না। ম্যাচের আগেই কথাটা বলতে হতো, এক্ষেত্রে তো আরো বেশি করে বলতে হচ্ছে। হামজা আজকে ডিফেন্স করেছেন, অ্যাটাক করেছেন, গোটা মাঠ জুড়ে খেলেছেন, সুনীলকে মার করেছেন, কর্নার তুলেছেন, এরপর কি গোলটাও দেবেন? আর কত করবেন হামজা চৌধুরী? 0-0 ড্র হলো ভারত এবং বাংলাদেশের ম্যাচ। ভারত তাদের ঘরের মাঠে বাংলাদেশকে পরাজিত করতে পারলো না। বাংলাদেশের ব্যর্থতা নাকি ভারতের ব্যর্থতা আমি জানি না, কিন্তু এরকম একটা ম্যাচ দেখার পর একটু তো হতাশ লাগবে যে এটা কি দেখলাম। এভাবে সাউথ এশিয়ান ফুটবল এগিয়ে যাবে? যাই হোক, ভারতের তো কি বলবো, মানে বিশাল কায়েদ এক একটা যে চান্স দিয়ে দিচ্ছিলেন, মানে বল হাতে তুলে দিচ্ছিলেন প্লেয়ারদের, নাও গোল করে যাও। সত্যি ভারতের ভাগ্য ভালো যে গোলগুলো হয়নি। ম্যাচ শেষ হওয়ার পর তো কোচ বলে গেলেন, ভারতের কোচ, যে আমরা সত্যি লাকি ছিলাম যে ওই চান্সগুলো থেকে বাংলাদেশ গোল দিতে পারেনি। যে গোল 3টে মিস হয়েছে, বিশেষ করে যে খালি গোল 2টো মিস হয়েছে একদম শুরুতে, আর তারপরে 15 মিনিটের মাথায়, তারপরে ওই জনি আর একটা যে গোল মিস করলেন যেটা বিশাল কাজ সেভ করেছে, ওটা ভালো অবশ্যই। তো এগুলো গোলে কনভার্ট করলে এবং বড় দল থাকলে, অস্ট্রেলিয়ার মতো দল থাকলে ওগুলো গোল হতো এবং ভারত অন্তত 5টা খেত সেক্ষেত্রে। তবে হামজা দারুণ খেলেছে, স্কিল কতটা ভালো তা সেটা প্রমাণ করে দিয়েছেন, কতটা কোয়ালিটিফুল ফুটবলার সেটা তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। যাই হোক, শেষ পর্যন্ত 0-0 ড্রই হলো। চলুন তাহলে আজকের ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনাই করি। তো আজকের এই ম্যাচের রেজাল্ট যে এমনটা হবে সেটাকে আপনি প্রেডিক্ট করতে পেরেছিলেন? যদি আপনার প্রেডিকশন ঠিকঠাক মিলে যায় তাহলে পরবর্তী প্রেডিকশনটা করুন ক্রিকেক্স অ্যাপে, যেখানে আপনি ফুটবলের প্রেডিকশন করে জিতে নিতে পারেন প্রচুর অর্থ এবং পুরস্কার। এই ক্রিকেক্সে আপনি ফুটবলের সঠিক প্রেডিকশন করে জিতে নিতে পারেন গুগল পিক্সেল 9 প্রো, গুগল পিক্সেল ওয়াচ 3, স্যামসাং গ্যালাক্সি বাডস 3, এসার নাইট্রো 5 এর মতন আকর্ষণীয় কিছু গ্যাজেট। এখানে আপনি ফুটবলে দৈনিক 400% বোনাস পেয়ে যাবেন এবং সর্বোচ্চ 7,500 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এছাড়া মাত্র 500 টাকা ডিপোজিটে আপনার জন্য থাকছে 300 টাকা বোনাস। টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্রিকেক্সে সাইন আপ করুন এবং ফুটবলের সঠিক প্রেডিকশনের মাধ্যমে প্রচুর অর্থ জিতুন। প্রথমত হামজা সম্পর্কেই বলি, কারণ হামজাকে নিয়ে যে হাইপ ক্রিয়েট হয়েছে কয়েকদিনে, অনেকেই ভেবেছিলেন যে হামজা আসার পর বাংলাদেশ সহজেই ভারতকে হারাবে। দেখুন, হামজা আসার পর বাংলাদেশের উন্নতি হয়েছে এমনটা তো নিঃসন্দেহে বলা যায়। হামজা যেভাবে কন্ট্রোল করেছেন বল, এক কথায় দারুণ। হামজা তার কোয়ালিটি দেখিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন। এমন নয় যে আমি ভারতীয় সমর্থক বলে হামজার প্রশংসা করবো না বা হামজাকে বলবো যে না ভালো প্লেয়ার নয়। আসলেই তার মানে কোয়ালিটি কতটা ভালো সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। যারা ফুটবল বোঝেন, যারা ম্যাচ দেখেছেন, তারা নিঃসন্দেহে এটা এগ্রি করবেন। যেভাবে এক একটা বল ক্লিয়ার করছিলেন, একটা দুটো টাচ নিজের মধ্যে খেলে তিনি গোলকিপারের কাছে বল পাঠিয়ে দিচ্ছেন, বল ক্লিয়ার। সুনীলকে প্রত্যেকটা মুহূর্তে তিনি মার্ক করে রেখেছেন, প্রত্যেকটা মুহূর্তে। সুনীল ছেত্রী যতবার যে জায়গাতে গেছেন হামজা ততবারই তাকে ধরেছেন। সুনীলের একটা হেড হামজা চৌধুরী শোল্ডার দিয়ে বাঁচিয়ে দিলেন। সুনীলকে প্রত্যেকটা সেট পিসের সময় হামজা ধরে রেখেছিলেন। একটা ওই হামজার মাথার উপর দিয়ে বল বেরিয়ে এসেছিল, যেটা সুনীল গোল দিতে পারতেন, ওটা একটা চান্স ছিল। আর একটা হামজার পাস থেকে সুনীল একটা শট নিয়েছিলেন, যেটা গ্রাউন্ডে বলটা এসেছিল কর্নারের সময়। তো এগুলো সুনীল হামজার পাস থেকে বেরিয়ে গিয়ে বলটা গোল করার চেষ্টা করেছিলেন, কিন্তু পুরো জোকের মতন হামজা সুনীলকে ধরে রেখেছিলেন। এক কথায় দারুণ। মেবি বাংলাদেশের যে কোচ তিনি সমস্ত ভিডিও টিডিও দেখিয়ে বুঝিয়েছিলেন যে সুনীলকে আপনি খালি রেখে দেবেন এবং সুনীল একটা বল ফাঁকা পেয়ে যাবে, মানে গোল দিয়ে দেবে। হামজা ঠিক সেই কাজটাই করেছে। এবার এই দায়িত্বটা হামজাকে দিতে গিয়ে হামজাকে যেন একদিকে পুরোপুরি বেঁধে রেখেছিল বাংলাদেশের দল। আপনি দেখুন, ভারতীয় ফুটবলের যে স্ট্র্যাটেজি ছিল আজকে, তারা ওই বরাবরের মতো বাদিক থেকে অ্যাটাকটা করছিল। ডান দিক থেকে প্রথমার্ধে মোটেই অ্যাটাক আসেনি, যতক্ষণ অন্তত উদান্তা ছিলেন। ওই একবারে উদান্তা ডান দিক থেকে একটা রান করেছিলেন, বাট হয়নি। মেনলি বাঁ দিক থেকে অ্যাটাকটা আসছিল এবং লং বল, সে এখনো লং বলে পড়ে আছে ভারতীয় দল। সেই ডিফেন্স থেকে বল উদান্তার কাছে তারা পাঠাচ্ছে, মাঝমাঠ থেকে সুনীলের কাছে, বাঁ দিক থেকে সুনীলের কাছে, ওই লং বলে এখনো তারা পড়ে আছে। সুতরাং ওই লং বলের জন্য শুধুমাত্র হামজাকে রেখে দেওয়া ডিফেন্সে, তাকে পুরো বেঁধে রাখা, এটা মেবি উচিত হয়নি। সুতরাং হামজাকে ঠিকমতো ব্যবহারই করা গেল না। যেখানে বাংলাদেশের এই হৃদয় বা জনির মতন দুজন প্লেয়ার ছিলেন, আপনি হৃদয়কে একটু নিচে নামিয়ে হামজার সাথে জনিকে উপরে পাঠাতেই পারেন, দরকারে জনিও নিচে খেলতে পারেন একটু,
এমন তো না যে তিনি প্রপার স্ট্রাইকার, তাকে জোর করে নামানো হয়েছে। হামজাকে এমনভাবে ডাকা হলো, পুরোপুরি বেঁধে দেওয়া হলো এবং এতটাই ডিপে খেলানো হলো তাকে, মনে হচ্ছিল যেন তিনি একদম পাঁচ ডিফেন্সে খেলছে বাংলাদেশ। দুজন উইঙ্গার যখন উঠে যাচ্ছিলেন তখন হামজা তো ওখান থেকে বেরোতেই পারবেন এরকম একটা পরিস্থিতি। দ্বিতীয়ার্ধে অবশ্যই ভারত অ্যাটাক করেছে, কিন্তু তার মানে এই নয় আপনি হামজাকে পুরোপুরি বেঁধে দেবে। তো এটা ভারতের জন্য লাভ হয়েছে, ভারতের জন্য এটা লাভ হয়েছে যে হামজা ওই অ্যাটাকে প্রথমার্ধে যে আক্রমণগুলো হচ্ছিল শুরুর দিকটাতে, মুহুর্মুহু আক্রমণ, হামজা ডান দিকে উঠে আসছিলেন, কর্নারগুলো হচ্ছিল, ডান দিক থেকে বল বাড়াচ্ছিলেন, রাকিব ঢুকে পড়ছিলেন, ওই জায়গা থেকে ভারত অ্যাটলিস্ট মুক্তি পেয়েছে পরের দিকে যখন হামজা পুরোপুরি ডিফেন্সে চলে গেলেন। এটা মেবি বাংলাদেশের কোচের স্ট্র্যাটেজি খুব একটা ভালো ছিল না, এই দিক থেকে ভারত বেঁচে গেছে। বাট যেভাবে বল নিয়ন্ত্রণ করেছেন, পারফেক্ট। মানে হয়তো সাউথ এশিয়াতে এরকম কোয়ালিটির ফুটবলার এর আগে সেরকম ভাবে আসেনি, দারুণ খেলেছেন হামজা, প্রশংসা করতেই হয়। হামজা তার কোয়ালিটি দেখিয়েছেন, বাট বাংলাদেশের বাকি প্লেয়াররা, বিশেষ করে ফরওয়ার্ড লাইন বা যারা অ্যাকচুয়ালি গোল দেবে, ফিনিশ করবে, তাদের যে দুর্বলতা। ম্যাচের একদম শুরু হলো 15 সেকেন্ডের মধ্যে বিশাল কাইত মানে ব্রেন ফেড মুভমেন্ট যেটাকে বলে না, সেটা করলে বল এমনি বেরিয়ে যাচ্ছিল, সে কর্নার হোক বা যাই হোক, ওই জায়গাতে আপনি ওরকম শর্ট পাস দেবেন, আপনি থ্রোইং করুন, বল বার করে দিন, আপনি ওরকম জায়গাতে একটা শট নেবেন, মানে কি করলেন, আদৌ বল ঠিকঠাক পায়ে লেগেছে ওখানে আমি যাই না, ওটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল যেটা তিনি ওই কিক করতে গিয়ে তার সামনে প্লেয়ার চলে এলো, সেখানে তিনি বলটা প্লেয়ারের গায়ে লাগিয়ে দিলেন এবং সেখান থেকে আবার একটা খালি গোলের সুযোগ। দুটো ক্ষেত্রেই বাংলাদেশের যে মিস দেখলাম, মানে দ্বিতীয়টাতে তো সুভাষিস চলে এসেছিলেন, সেভ করলেন, যদিও ওটাও গোল দেওয়ার মানে অনেক সময় ছিল, প্রচুর সুযোগ ছিল, আর প্রথমটাও তো গোল দেওয়া উচিত ছিল। সুতরাং এই দুটো যে মিস হলো, জনি হৃদয় আর জনির দ্বিতীয় যেটা বিশাল কায় দারুণ সেভ করেছেন, ওটাও চাইলে জনি একটা ব্যাক মাইনাস করতে পারতেন, ওটা বিশাল কায়েতের ভালো সেভ, কিন্তু তার মানে এই নয় যে প্রথম দুটো ভুল তাকে ক্ষমা করে দেওয়া হবে। এরকম ভুল এরকম ম্যাচে করা যায় না। অবশ্যই এটা বড় দল থাকলে ভারত 5টাই খেত আজকে। তারপরে আর একটা, যখন প্রথমার্ধে যেটাতে তপু বর্মন চোট পেয়ে বেরিয়ে গেলেন, যে হেডটা তারা দিল, ওখানেও ম্যান মার্কিং নেই। ভারতে অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছে তাদের কাছে, তাই না? ভেকেও তো এতদিন ধরে খেলছে, ঝিঙ্গান রয়েছেন, তারা ওই জায়গাতে ম্যান মার্কিং করতে পারছে না সেট পিসের সময়, ওখান থেকে ইজিলি হেড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভারতের ডিফেন্স শুরুর দিকে খুব নড়বড়ে লাগছিল, পরের দিকে ভারতের ডিফেন্সকে সত্যি আর সেরকম কিছু করতেই হয়নি, কারণ ওই প্রথম দিকে যে কয়েকটা গোল তারা মিস করেছে, তারপরে আর তার প্রায় খেলা থেকেই প্রায় হারিয়ে গেছে। এবং তারপরে ভারতের অ্যাটাক কিছু ক্ষেত্রে হলো বটে, কিন্তু কি হলো বুঝলাম না। উদান্তা এমনি দৌড়ে গেলেন, সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন বটে, কিন্তু সত্যি কথা বলতে এই পারফরমেন্স চলতে থাকলে বেশি দিন আর তিনি হয়তো আন্তর্জাতিক ফুটবল খেলবেন, হয়তো এটাই লাস্ট ম্যাচ তার, এরপর ভারত তো খেলবে সেই জুনে। আমি সত্যিই জানি না সুনীল কেন অবসর ভেঙে ফিরলেন, কে তাকে ফিরতে বলেছিল, তার নিজের ইচ্ছা ছিল কিনা নাকি কোচের ইচ্ছা না কি আমি জানি না, বাট সুনীলের পারফরমেন্স হচ্ছে না। আজকে যে খেলাটা খেললেন সেটা মোটেও ঠিক ছিল না। হামজা তাকে মার্ক করে রেখেছিলেন বটে, কিন্তু স্টিল তার থেকে এক্সপেকটেশন বেশি থাকে। যিনি 95টা আন্তর্জাতিক গোল করেছেন, তিনি মেবি আরো বেটার খেলতে পারেন। উদান্তার কোনো কাজই দেখলাম না। ফারুক চেষ্টা করেছিলেন প্রথমার্ধে, ফারুক একটা সুযোগ পেয়ে গেছিলেন যেটা গোল হতে পারত, ফারুক ওই বল পায়ে পেয়ে গেছিলেন, সেখান থেকে একটা বল গোল হতে পারতো, তবে একটু ডিসব্যালেন্সড হয়ে গেছিলেন তিনি ওই জায়গাতে, বাট ওটা ভারতের একটা ভালো সুযোগ ছিল। আর লিস্টন কোলাসও আমি ভেবেছিলাম একটু বেটার কিছু করতে পারবেন, কিন্তু ওই সেই ঘুরে ফিরে লং বল। আগের দিন লিস্টন কোলাসো এবং তার সাথে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এই দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো একটা কানেকশন ছিল, দুজনে মিলে কিন্তু 1-to-1 খেলে বেশ ভালোই অ্যাটাকে অংশ নিচ্ছিলেন। আর ব্র্যান্ডন নেই, ওই জায়গাটা আজকে হলো না। এমনিতেই উদান্তাকে কেন খেলানো হলো আমি বুঝলাম না, মহেশের জায়গায় উদান্তা কেন খেললেন সত্যি আমি জানি না, সত্যি আমার কোনো নেই। সুরেশ আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট, মানে সুরেশকে তো খেলানো উচিত ছিল, ফারুক তার জায়গায় খেললেন, ফারুকের সেরকম অভিজ্ঞতা নেই, তাও খুব একটা খারাপ খেলেনি, বাট কি হলো, মানে কি হলো। ভারতীয় দল গোল দেওয়ার 2-1টা সুযোগ পেয়েছিল বটে, তারা হামজার কাছে আটকে গেছে, আর বাংলাদেশও অনেকগুলোই সুযোগ পেয়েছিল, তারা নিজেদের অক্ষমতার কাছে আটকে গেছে, জাস্ট ফিনিশারের অভাব। সত্যি কথা, এই জায়গাতে যদি বাংলাদেশে ওই ফাহমিদুল থাকতেন, মেবি তিনি ফিনিশ করে আসতেন 2-1টা। এবং প্রথমার্ধেই যে ভারত প্রায় 4টে গোল খেয়ে যাবার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মেবি সেটা হলেও হতে পারতো বাস্তব। কি আর করা যাবে, ম্যাচ একদমই জমেনি। অন্তত ভারতীয় ফুটবল সমর্থক হিসেবে আমি হতাশ এই পারফরমেন্স দেখে। আর বাংলাদেশের তো তারা ইমপ্রুভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি হামজা চৌধুরী মেবি এই টিমটাকে দেখে ভাবছেন যে এই টিমের বাকি প্লেয়াররা তো খুবই মিডিওকার, হামজার ক্লাস এলিট ক্লাস, বাকিরা বিলো অ্যাভারেজ পারফরমেন্স করছে, বিশেষ করে এরকম ফিনিশিং করলে তো মুশকিল।
তারেক কাজী তিনি ভালো খেলেছেন, যারা ভালো খেলেছেন তাদের প্রশংসা করতেই হয়। তারেক কাজী কিছু ক্ষেত্রে ভালো খেলেছেন, মিতুল মারবার সেরকম কিছু করার সুযোগ ছিল না। বিশাল কায়েতের একটা ভালো সেভ ছিল, দুটো ভালো সেভ ছিল। লিস্টন কোলাসোর একটা বল ভালো, তিনি ওই বাদিক থেকে তিনি যখন শটটা নিলেন যেটা গোলের উদ্দেশ্যে যাচ্ছিল, ওটা কিন্তু একটা ভালো তিনি সেন্টার রাখতে পেরেছিলেন। ওই জায়গাতে লিস্টন কোলাসোর প্রশংসা করব। ভারতের ভালো পারফরমেন্স বলতে লিস্টন চেষ্টা করেছিলেন, মাঠের মধ্যে অনেক সময়তেই তাকে দেখা যাচ্ছিল ঘুরে ফিরে, কিন্তু ঠিক জমলো না। আয়ুষদেব ছেত্রী আজকে ভালো খেলেছেন, বেশ নেমে উঠে তিনি বেশ ভালো মতনই কভার করেছেন জায়গাটা। আপুইয়া একটু বেশি ডিপে ছিলেন, সুতরাং আমি তো এই জায়গাতে জিকসানকে ভেবেছিলাম, ঠিক আছে লাগেনি যদিও, বাংলাদেশ গোল দিতে পারেনি, সো জিকসানকে অতটা প্রয়োজন পড়েনি এক্ষেত্রে বলতে পারি। ডিফেন্স তো সন্দেশ ভেকে তারা তো ছিলেনই, স্টিল ভেকের পাশ দিয়ে যখন বল একটা বেরিয়ে যাচ্ছিল, ওই ভেকের পাশ দিয়েই তো বেরিয়ে গেলেন জনি, যেটা বিশাল সেভ করলেন। সো ভেকেকে আরো বেটার খেলতে হতো। জিঙ্গন মোটামুটি ঠিকঠাক, সুভাশিস বোস মাঝে মাঝে ভালো খেলেছেন, আবার মাঝে মাঝে ডিফেন্সটা সুভাশিসের ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যে ওই লং বলগুলো দিচ্ছিলেন খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল যে কি হচ্ছে। আর বাংলাদেশের রাকিব, তাকে অ্যাক্টিভ লেগেছে, বেশ ভালোই ডান দিক বাদিক করে খেলছিলেন। শেষ দিকে ফাহিম সম্ভবত একটা সুযোগ পেয়েছিলেন, বাট ওটা তো অল ওভার ভারত বাংলাদেশ ম্যাচে সারমর্ম এটাই, বাংলাদেশ প্রচুর গোল মিস করেছে যেগুলো কনভার্ট করতেই হতো, করা উচিত ছিল। তারা কেন করতে পারলো না তারাই জানে। এই জায়গা থেকে ফিনিশ না করতে পারলে ম্যাচ জেতা যায় না, এবং ভারতের ঘরের মাঠে এসে অ্যাকচুয়ালি তাদের কাছে কিন্তু ম্যাচ জেতার সুযোগ ছিল, পুরো 3 পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। তবে স্টিল কিছু প্লেয়ার তারা যে খেললেন না, যেমন আলামিন, আমি সত্যি বুঝলাম না কেন আলামিন নেই। জামাল ভুইয়াও খেললেন না, যদিও মাঝমাঠের কম্বিনেশনটা ওরকমই ছিল, কিন্তু তা সত্ত্বেও কেন হামজা চৌধুরী অতটা ডিপে দাঁড়ালেন সত্যি বোঝা গেল না। বাংলাদেশের কোচের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থাকছে। ভারতের স্ট্র্যাটেজি বোঝা গেছিল, কিন্তু প্লেয়াররা কি খেলে সেটা আবার বোঝা গেল না। সো অল ওভার 0-0। হয়তো মনে হতে পারে দুটো দলের জন্য একটা ঠিকঠাক রেজাল্ট, যে অ্যাটলিস্ট হারি তো নি, কিন্তু দুটো দলের জন্য হতাশাজনক পারফরমেন্স, বিশেষ করে ভারতীয় দলের জন্য। এই পারফরমেন্স করতে থাকলে কোন দিকে যাবে ভারতীয় ফুটবল?